আসসালামু আলাইকুম। এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলেই ভালো আছো। অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পাঠ 2। আন্তরিকভাবে দুঃখিত, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আমরা আজকে আলোচনা করছি। প্রথম যে ভিডিওটি আমরা করেছিলাম সেখানে আমি বলেছি কোষ বিভাজন কী, কোষ বিভাজন কিভাবে হয় এবং কোষ বিভাজন কয় ধরনের হয়ে থাকে। তো তোমরা অবশ্যই জেনেছো যে কোষ বিভাজন হচ্ছে মূলত 3 ধরনের: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এই 3টি কোষ বিভাজনের মধ্যে অ্যামাইটোসিস মূলত হয়ে থাকে এককোষী জীবে, মিওসিস এবং মাইটোসিস এটি বহুকোষী জীবে হয়ে থাকে। বহুকোষী জীব বলতে সকল ধরনের উদ্ভিদ, প্রাণী, মানুষ, অন্যান্য পশু পাখি সকলকেই আমরা বুঝি। তো এই সকল প্রাণীর দেহে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি কোষ বিভাজন সম্পন্ন হয়, যার নাম হচ্ছে মাইটোসিস। এই কোষ বিভাজনটি একটি ভ্রূণ সৃষ্টির পর থেকে যতদিন পর্যন্ত একজন ব্যক্তি কিংবা একটি উদ্ভিদ জীবিত অবস্থায় থাকে ততদিন পর্যন্ত চলতে থাকে। মাইটোসিস কোষ বিভাজন মূলত 5টি ধাপে সম্পন্ন হয়। এগুলো হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ এবং এনাফেজ। এই 5টি ধাপে মাইটোসিস বিভাজনটি সম্পন্ন হয়ে থাকে। মাইটোসিস বিভাজনের মোট পর্যায় হচ্ছে 2টি। একটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং অপরটি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো আমাদের বইতে তোমরা দেখবে যে এখানে বলা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিসটা 5 ধাপে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। মূলত এটি হচ্ছে মাইটোসিস বিভাজন। সাইটোপ্লাজমের যে বিভাজনটি ঘটে সেটি খুবই সীমিত একটি বিভাজন, খুবই স্বাভাবিক প্রক্রিয়া এটি ঘটে থাকে। কিন্তু সবথেকে যে জটিলতম প্রক্রিয়া সেটি হচ্ছে ক্যারিওকাইনোসিস তথা নিউক্লিয়াসের বিভাজন। অর্থাৎ একটি নিউক্লিয়াস থেকে যখন বিভিন্ন প্রক্রিয়ার শেষে এই ধরনের 2টি নিউক্লিয়াস উৎপন্ন হয় তখন এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম, এটি মাঝ বরাবর পরস্পর মিলিত হয়ে 2টো নতুন কোষের সৃষ্টি করে। আমি বর্তমানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং এনাফেজ ও টেলোফেজ ধাপের বর্ণনা তোমাদেরকে দিব। প্রোফেজ যে ধাপটি আছে, প্রোফেজ ধাপে মূলত এটি হচ্ছে মাইটোসিস বিভাজনের প্রথম ধাপ। এই ধাপে নিউক্লিয়াস পানি শোষণ করে আকারে বড় হয়ে যায়। এর পরবর্তী হচ্ছে প্রোমেটাফেজ ধাপ। প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়াসের যে ক্রোমোসোমগুলো থাকে, যেগুলোকে আমরা ক্রোমোটিন তন্তু বলি, 4টি ক্রোমোটিন তন্তু থাকে। এই 4টি ক্রোমোটিন তন্তু বা ক্রোমোজোম আকারে বড় হতে থাকে। এর পরবর্তীতে এবং প্রোমেটাফেজ ধাপে স্টার বিচ্ছুরিত হয়। দ্বিতীয়ত যে 3 নম্বর যে ধাপটি আছে মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপে তোমরা দেখতে পাচ্ছ যে 2টো মেরু সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এটিকে বলা হয় একটি স্পিন্ডল যন্ত্র। এটা উভয় মেরু, 2টো মেরু আছে এখানে। এবং এইখানে ক্রোমোজোমগুলো অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম বিভাজিত হয়ে 2টো থেকে 4টি অর্থাৎ সর্বমোট 4টি থেকে 8টি ক্রোমোজোম সৃষ্টি করে। এই যে তোমরা দেখবে এটি হচ্ছে উদ্ভিদ কোষে এবং এটি হচ্ছে আমাদের প্রাণী কোষ। প্রাণী কোষের ক্রোমোজোমগুলো এখানে ছিল 4টি, কিন্তু এইখানে এসে তারা মোট 8টি হয়ে গিয়েছে।
তারা পরস্পর আটটি হয়ে গিয়েছে। এর পরবর্তী ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ ধাপ। এই ধাপে 8টি ক্রোমোজোম পরস্পর দুটি বিপরীত মেরুর দিকে চলানো শুরু করে। যখনই তারা বিপরীত মেরুতে গিয়ে পৌঁছায় তখনই চতুর্থ ধাপটি সম্পন্ন হয় এবং সর্বশেষ ধাপ টেলোফেজ ধাপে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলোর গৌণকুঞ্জনের ফলে একটি নিউক্লিয়াস পর্দা সৃষ্টি হচ্ছে এবং একটি মাত্র নিউক্লিয়াস থেকে এই ধাপটার দিকে তোমরা লক্ষ্য করবে। এই ধাপে যেখানে ছিল একটি মাত্র নিউক্লিয়াস সেটি দুটি নিউক্লিয়াসে পরিণত হয়ে গিয়েছে। পরবর্তীতে এটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যেটিকে বলা হয় ক্যারিওকাইনোসিস, এবং এর পরবর্তীতে সাইটোকাইনোসিস ঘটে থাকে। সাইটোকাইনোসিস প্রক্রিয়াটি আমি বলেছি খুবই সাধারণ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি যখন শুরু হয় তখন নিউক্লিয়াস দুই দিকে অবস্থান করে এবং প্রত্যেকটি অংশ, অর্থাৎ একটি কোষের মধ্যে অন্যান্য যে অংশগুলো থাকে সাইটোপ্লাজমের মধ্যে, আমরা জানি যে প্রত্যেকটা কোষে একাধিক পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, গগলি বডি থাকে। প্রত্যেকটি উপাদান একাধিক পরিমাণে থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে শুধুমাত্র একটি। তো একটি নিউক্লিয়াস থেকে যখন দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয় তখন অন্যান্য উপাদানগুলো পরস্পর দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং ঠিক দেখতে পাচ্ছ বইতে দেওয়া আছে এই ধরনের চিত্রের মতন তারা পরস্পর খাত সৃষ্টি করে মিলিত হয়ে দুটো কোষ উৎপন্ন করে। আর উদ্ভিদ কোষে মাঝখানে একটি পর্দা সৃষ্টি হয়। এই ধরনের একটি পর্দা সৃষ্টির মাধ্যমে দুটো কোষ উৎপন্ন হয়। তো শিক্ষার্থীগণ, এটি হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। যেই কোষ বিভাজনটার কারণে উদ্ভিদ এবং প্রাণী সবসময় এক কথায় জীবিত অবস্থায় থাকে এবং প্রত্যেকটা জীবিত উদ্ভিদ এবং প্রাণী দেহে এই কোষ বিভাজনটি মৃত্যু পর্যন্ত চলতে থাকে। আমাদের রক্ত, মানব শরীরের রক্ত, চুল, প্রত্যেকটা ত্বকের প্রতিটি কোষ, সব জায়গায় কিন্তু এই মাইটোসিস বিভাজনটি ঘটে থাকে, যার জন্য এই বিভাজনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিভাজন। তা আমি আশা করব যে প্রত্যেক শিক্ষার্থী এই মাইটোসিস বিভাজন, ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস খুব ভালো করে পড়বে এবং যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সকলকে।